ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা সোজাসুজি স্বর্ণালী নিয়ে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। যে কথা বারবার আমরা বলে চলেছি, যে কথা 45 দিন ধরে আমরা বলে চলেছি, যে কথা গতকালও আমরা এই সোজাসুজি স্বর্ণালী এই ডিবেট থেকেও একই কথা বলেছি, আবারও সেই কথাগুলোই বলতে হয়, কারণ প্রত্যেকটা দিন এই কথাগুলোর, এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজি আমরা। শুরু থেকে বলে আসছি, আরজিকর কাণ্ডে দুটো পক্ষ, একটা পক্ষ অভয়ার পক্ষ, আর একটা পক্ষ ধর্ষকের পক্ষ। মাঝামাঝি আর কোনো পক্ষ থাকতে পারে না। আপনি, আমি, আম জনতা যারা রাতের দখল নিয়েছি রাস্তায় নেমে, যারা দিন থেকে রাত পর্যন্ত, রাত 3টে পর্যন্ত, ভোর পর্যন্ত মশাল হাতে 42 কিলোমিটার আমরা হেঁটেছি, তারা আমরা প্রত্যেকেই অভয়ার পক্ষে। আর যারা হাঁটেননি তারাও, যারা বাড়িতে বসেও হয়তো শাঁখ বাজিয়েছেন, হয়তো ভেবেছেন এর বিচারটা তারা চান, তারা উৎসবে ফিরতে চান না, তারা আগে বিচার চান পরে উৎসব করবেন কিনা ভাববেন, তারাও অভয়ার পক্ষে। কিন্তু যারা বলছেন উৎসবে ফিরুন, অনেক তো হলো, যারা বলছেন এসব কিচ্ছু না, আমরা কিন্তু প্রথমেই একজনকে গ্রেফতার করেছিলাম, সেই অপরাধী, আর তাকে নিয়ে যা যা করণীয় আমাদের পুলিশ করে নিয়েছে, আর যারা বলছে, যারা এই সমস্ত কথাগুলো বলছে তারা শুধুমাত্র রাজনীতি করছে, তারা আসলে কার পক্ষে তা আমি, আপনি, আমরা সবাই জানি। যারা আমরা প্রত্যেকে আসলে অভয়ার পক্ষে। আসলে অভয়া কেউ নন, অভয়া একজন ভিকটিম তো বটেই, কিন্তু অভয়া প্রত্যেকের, আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। আমি নিজে একজন মহিলা, আমার মধ্যে রয়েছে। আপনি যদি মহিলা হন তাহলে আপনার মধ্যেও রয়েছে, বা আপনি আপনার পরিবারের কথা ভেবে প্রত্যেক অভয়াকে নিজের ঘরের মেয়ে, নিজের ঘরের বোন ভাবেন। তারা সেই কারণেই প্রত্যেকে আমরা অভয়ার পক্ষে। কারণ আজ আমরা দেখেছি অভয়ার সঙ্গে এই ঘটনা ঘটেছে, আগামীকাল আমার সঙ্গে, আপনার সঙ্গে, আপনার বাড়ির ওই মেয়েটির সঙ্গে ঘটবে না, একথা আমরা কেউ বুক ঠুকে বলতে পারি না। কারণ যতক্ষণ না পর্যন্ত কড়া শাস্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ধর্ষকরা তারা দিনের পর দিন ঘুরে বেড়াবে। তা আরজিকরের ধর্ষক হতে পারে, এই রকম দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ডরা যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে খুন করেছে অভয়াকে তারা হতে পারে, বা যারা হাঁসখালিতে, বা যারা কালিয়াগঞ্জে, যারা অন্যান্য জায়গায়। না, একেবারে আমরা যদি শুরু করি সেই একটার পর একটা ঘটনা, যেগুলো বলতে গেলে সত্যি আমাদের শিউরে উঠতে হয়, সেই সমস্ত ঘটনাগুলোকে সামনে রেখে প্রত্যেকের ঘরেই তারা, প্রত্যেকে এই সমবেতভাবে তারা বিচার চাইছেন আজকে। এবং সেই কারণেই বলছি, দুটো মাত্র পক্ষ, একটা অভয়ার পক্ষ আর একটা ধর্ষকের পক্ষ। দিন যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে কারা কোন পক্ষে রয়েছেন। একটা সরকার, তার স্বাস্থ্য দফতর, স্বরাষ্ট্র দফতর, শাসক দলের বিধায়ক, নেতা প্রত্যেকে জড়িয়ে যাচ্ছে খুন, ধর্ষণ আর দুর্নীতির তদন্তে। আর যদি আপনি কিছু প্রশ্ন করেন যে আপনি মশাই কি করলেন এতদিন ধরে, এরকম একটা ঘটনা ঘটে গেল যখন, শেষ পর্যন্ত আপনি কি বলছেন, আমাকে একটু সময় দিন, আরও সময় দিন, আমি তো করে দিচ্ছি, যদি না পারি তাহলে সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু এই সময়টা তো নষ্ট করা হলো, শেষ পর্যন্ত তো আপনি কিছু করলেন না। হাইকোর্ট থেকে আপনার হাত থেকে তদন্তটা নিয়ে নেওয়া হলো, আপনি দেননি, বা আপনার জন্য ওয়েট করে থেকে কার্যত আপনি যে বিশ্বাসটা অর্জন করতে চেয়েছিলেন সেই বিশ্বাসটা যে ছিল না বা থাকা যায় না, সেটা হাইকোর্ট তার সিদ্ধান্তে দেখিয়ে দিয়েছে। এখন কি হচ্ছে, যেন পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে, প্রত্যেক দিন এক একটা করে মুখোশ খসে পড়ছে। আপনি, আমি, আমরা সবাই যারা ভুলতে পারছি না, অভয়ার দেহে 25টা গভীর ক্ষত ছিল, তার মধ্যে 9টা অভ্যন্তরীণ ক্ষত, গভীর ক্ষত। তার চোখ দিয়ে জল নয়, রক্ত বেরিয়েছিল। সেই ছবিটা আমরা দেখিনি আর দেখতেও চাই না, কিন্তু আমরা সবাই জানি, সেই স্লোগান, সেই লেখা, সেই গ্রাফিতি আমরা প্রত্যেকে জানি। সবাই বুঝতে পারছি আমরা একটা নিছক ধর্ষণ খুন নয় এই ঘটনা,
একের পর এক চরিত্র সামনে আসছে, কখনো মিলিয়ে যাচ্ছে, কখনো মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে। যেরকমভাবে প্রাতিষ্ঠানিকভাবে খুনটা করা হয়েছে, যেরকমভাবে সামনে আনা হয়েছে একজন ব্যক্তিকে, ইনি সেই অপরাধী, আপনারা দেখে নিন, আমরা ধরেছি। কিন্তু আসলে যে তার বাইরে অনেকে আছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এখন কেন, ৪৫ দিন আগে যখন এই ঘটনা ঘটেছে তখনও পরিষ্কারই ছিল, কিন্তু এটার ওপরে পর্দা একটা রাখার চেষ্টা করা হয়েছিল, পর্দা নসীন করার চেষ্টা করা হয়েছিল সত্যকে। এতদিন সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন আজ তাদের মুখোশগুলো খসে পড়ছে। ঘুঘুর বাসা, দুর্নীতির ঘুঘুর ভাষা সামনে এসেছে, নজর ঘোরানোর চেষ্টা চলছে। তাই এই যে বলছিলাম, যেটা সত্যি তার উপর পর্দা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কাউকে না কাউকে শিখণ্ডি খাড়া করা হয়েছে, বোঝানো হয়েছে এই সেই ব্যক্তি যে এরকম একটা ঘৃণ্য অপরাধ করেছে, দেখে নিন, বুঝে নিন, ব্যাস আমার সমস্ত কর্তব্য এখানেই শেষ। কিন্তু তারা যা ভেবেছিল তা তো হয়নি, মানুষ মানেনি, আর কত মানবে? দুর্নীতির পাহাড়ে তো এমনি এ রাজ্য রয়েছেই, সেটা নিয়ে নতুন করে মানুষ আর চর্চাও বোধহয় করতে চান না। কিন্তু এই ঘটনা, যেখানে দুর্নীতি ঢাকার জন্য প্রাতিষ্ঠানিকভাবে একটা মানুষকে খুন করা হলো, যেখানে তার মা পর্যন্ত বলছেন মেয়েটা সৎ ছিল তো তাই সততার দাম দিতে হলো। এবার বলি যে এই যে এত কিছু যুক্তি, এত কিছু সবকিছু সবার সামনে খুলে আম চলে এসেছে, সেই জন্য নজর ঘোরানো এখন তো দরকার। নজর ঘোরাতে তাই নতুন নতুন খেলাও চলছে। কার কাছে বিচার চাইবেন আপনি? কে করবে বিচার? রাজ্যের যিনি অভিভাবক তার কাছে বিচার চাইবেন? বিচার তো চেয়েছিলেন, বিচার তো প্রত্যেক দিন চেয়েছি আমরা, ভেবেওছি। না হয় দুর্নীতির বিচার তিনি করেননি, না হয় দুর্নীতির একের পর এক ঘটনায় আজও রাস্তায় চাকরি প্রার্থীরা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এক্ষেত্রে এত বড় একটা ঘটনা, যাকে না চিনে প্রত্যেকে আমাদের চোখের থেকে জল বেরিয়েছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারলো। কিন্তু আমরা ভেবেছিলাম যে সেই অভিভাবিকা তিনিও হয়তো সেই একই রকমভাবে সমব্যথী হবেন। কিন্তু আজ আমরা সত্যি ভাবি তার কাছে বিচার চাইবো, তার প্রশাসনের কাছে বিচার চাইবো, তার পুলিশের কাছে বিচার চাইবো, এই সিস্টেমের কাছে বিচার চাইবো। কে করবেন বিচার? কে দেবেন বিচার? 5 দিন ধরে প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা চালিয়ে গেছে পুলিশ। হ্যাঁ, 5 দিন ধরে একটা ঘটনা যেখানে বলা হয় যে যদি ধর্ষণের ঘটনাটাকেই আমরা বড় করে দেখাই, তাহলে 24 ঘন্টার মধ্যে বলা হয় স্যাম্পল কালেকশন করতে হবে সমস্ত কিছু। তাহলে যদি তাই হয় তাহলে কি হলো 5 দিন ধরে? কিসের তদন্ত? স্বাস্থ্য দপ্তরে কোনো তদন্ত হলো না, সবাই বললো ঠিক আছে আমরা সব তো করে দিচ্ছি, মুখোশটা খুলে গেছে। এখন প্রশ্ন উঠছে, আদৌ কি অভয়ার ধর্ষকদের শাস্তি দিতে চায় এ রাজ্যের সরকার? আজ সেই প্রশ্নটা বড় করে দেখা দিচ্ছে। আরজিকর কাণ্ডে গোটা দেশ যখন তোলপাড়, তখন মহারাষ্ট্রের বদলাপুরে পুলিশের এনকাউন্টারে প্রাণ গেল যৌন নিগ্রহে অভিযুক্ত অক্ষয় শিন্ডের। এই রাজ্যের পুলিশ আসলে কাদের পক্ষে? আসলে তারা কাদের আড়াল করতে চায়? যোগীরাজের পথেই হাঁটলো আরও এক রাজ্য। মহারাষ্ট্রের বদলাপুরে যৌন হেনস্থায় অভিযুক্তের প্রাণ গেল এনকাউন্টারে। মৃতের নাম অক্ষয় শিন্ডে। 13ই আগস্ট থানের ইংরেজি মাধ্যম স্কুলে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়। 16ই আগস্ট অভিযোগ দায়ের করা হয়। 17ই আগস্ট অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। সোমবার পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পুলিশের রিভলভার ছিনিয়ে নেয়। এরপরই এনকাউন্টারে প্রাণ যায় অভিযুক্তের। যৌন নিগ্রহে অভিযুক্তকে এনকাউন্টারে মহারাষ্ট্র পুলিশের প্রশংসায় পঞ্চমুখ ওই স্কুলেরই পড়ুয়াদের অভিভাবকেরা। अच्छा हुआ है और जनता को उसका इनका होना एक चाहिए हुआ है, वो योग्य हुआ है। सही, आप उसको सपोर्ट करते हो? नहीं सपोर्ट नहीं है, वो अच्छा हुआ है ना, उसको सबको समाज को अच्छा लगा कि वो हुआ है, अच्छा हुआ है। উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, দিকে দিকে যখন এই ছবি, তখন বাংলায় পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি, কালিয়াচক থেকে আরজিকর। বারবার বিভিন্ন সময় অভিযুক্তদের হয়েই সওয়াল করতে দেখা গেছে রাজ্যের প্রশাসনিক প্রধানকে। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে,
কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। একদিকে অভিযুক্তদের পাশে দাঁড়ানো, অন্যদিকে ধর্ষণ রুখতে বিধানসভায় বিল। কোনটা মুখ আর কোনটাই বা মুখোশ? প্রশ্ন উঠছে, বাংলায় পুলিশের কাজ অপরাধ আড়াল করা? বিচার না দিয়ে নজর ঘোরাতেই মরিয়া শাসক? রিপাবলিক বাংলা। অভয়ার কাণ্ড সামনে আসার পর আবার সেই পুরনো প্রশ্নগুলো সামনে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আসলে দর্শকদের প্রতি অবস্থানটা কি, তিনি কি চান, কতটা বললে তার অবস্থানটা মানব দরদি বলে বোঝা যাবে, আর কতটা ঢাকলে কাউকে কাউকে রেয়াত করা যাবে, এটাই কি তার স্ট্র্যাটেজি? আমরা আজকে আমাদের ডিবেট শুরু করব। আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী, সেই সঙ্গে সায়নদীপ মিত্র রয়েছেন সিপিআইএম নেতা, এবং সেই সঙ্গে অরিন্দম আচার্য রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। আমরা প্রথমেই সজলবাবুর কাছে আসবো। সজলবাবু, যেটা দিয়ে শুরু করলাম, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বলছেন, আমি যদি হাঁসখালির কথাটা বলি, যেটা কিছুক্ষণ আগেই শুনলাম দর্শকদের, যে আমরা ব্যবস্থা নিয়েছি, গ্রেফতার করেছি দোষীদের, কিন্তু একটা বিষয় ভাবতে হবে, মেয়েটার সঙ্গে ছেলেটার লাভ অ্যাফেয়ার ছিল না অন্য কিছু ছিল, সেটাও তো বিচার্য বিষয়। আদতে কি বিচার্য বিষয়? আমি যদি ধরেই নিই যে কোনো মহিলার সঙ্গে কোনো পুরুষের অ্যাফেয়ার ছিল, কোনো সম্পর্ক ছিল, তাতে করে কি ধর্ষণ করার অধিকার জন্মায়? নাকি যে কোনো মহিলাকে যে কোনোভাবে খুন করা যায় কি এভাবে? এবং আমি যদি আরও নির্দিষ্ট করে অভয়ার কথা বলি, কেন খুন করা হলো, তাকে কি এই যে পর্দাগুলো ব্যবহার করা হচ্ছে বারবার, দুর্নীতি কতটা ঢাকবো, কতটা দেখাবো, কি দেখাবো, কতটা ঢাকলে আমার ইমেজটা ঠিক থাকবে, এটাই কি মূল বিষয়? এটা ঢাকতে গিয়ে কেউ নিজের ইমেজটাকে বেআব্রু করে ফেলেছেন। দেখুন, সহজ সরল কথা। আর আপনি কটা ঘটনা দেখাবেন? যতগুলো ঘটনা ঘটেছে, ঘটনার রিয়াকশানে মুখ্যমন্ত্রী যতবার মুখ খুলেছেন ততবার তিনি নির্যাতিতদের বিপক্ষে কথা বলেছেন, তিনি যে তাদের চরিত্র হনন করেছেন। আপনি পার্ক স্ট্রিটে মুখ্যমন্ত্রী দেখুন, মুখ্যমন্ত্রী 11 সালে ক্ষমতায় আসার পর সম্ভবত চর্চিত ধর্ষণটা হচ্ছে পার্ক স্ট্রিটের ঘটনা, যেটাকে তিনি বলেছিলেন যে এটা সাজানো ঘটনা। তার কাকলি ঘোষ দস্তিদার কি বলেছিলেন সে মধ্যে আর গেলাম না। এবং ওই ঘটনার যিনি রহস্য উদ্ঘাটন করেছিলেন, যে পুলিশ মন্ত্রী সাজানো ঘটনা বলার পরও যে মহিলা, যে পুলিশ কর্তৃক যিনি দেখিয়েছিলেন সিদ্ধারা, বলেছিলেন না এটা ধর্ষণ, এবং পরবর্তীকালে যিনি ধর্ষণকে প্রমাণ করে ছেড়েছিলেন, সেই মহিলার, সেই আইপিএস মহিলার ট্রান্সফার হয়েছিল কোথায়? পুলিশ ট্রেনিং স্কুলে। আর সেদিন যিনি ধর্ষকদের সাহায্য করার জন্য ধর্ষকের সঙ্গে সঙ্গে বিভিন্ন শহরে আত্মগোপন করে হোটেলে হোটেলে ঘুরে বেড়াচ্ছিলেন, তাকে উনি এনে করলেন কি আমাদের সাংসদ। এটা একটা ঘটনা। আপনি চলে যান এরপর কামদুনিতে গিয়ে তিনি কি বললেন? কামদুনিতে গিয়ে ঘটনা সম্পর্কে কিছু না বললেও তিনি পরবর্তীকালে গিয়ে যারা বিক্ষোভ করছিলেন বললে এরা সব সিপিএম মাওবাদী। ছেড়ে দিন, হাইকোর্টে সেই ঘটনার কি রেজাল্ট হলো? হাইকোর্ট তাদের মুক্তি দিল, এবং মুক্তি দেওয়ার সময় কথা বললো যে পুলিশ প্রমাণ আনতে পারিনি, তাই আমি সব বুঝেও আমি বাধ্য, আমি আইনের দাস, তাই আমি মুক্তি। আমার কথাগুলো হয়তো এক্সাক্ট সেটা না হতে পারে, কথাগুলোর মানে এক। ভাবতে পারেন আপনি, আজকে এখানে দাঁড়িয়ে, এই রাজ্যে দাঁড়িয়ে লোয়ার কোর্ট যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, লোয়ার কোর্ট যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, হায়ার কোর্ট তাকে বেকসুর খালাস করে দিয়েছে। তাহলে আপনি ভাবুন, সেই যে লোয়ার কোর্টের জাজমেন্ট কতটা তাহলে বলছিল, অথবা হায়ার কোর্টের জাজমেন্ট, এটা বলতে গেলে আপনার শোয়ের টাইম থাকবে না। যতবার এই ধরনের ঘটনা ঘটেছে, চোপড়ার ক্ষেত্রে বলেছেন মেয়েটার চরিত্র সমস্যা ছিল, আজকে এই আপনার এই ঘটনাগুলোর সময় তিনি কি করলেন? তিনি সহজে প্রথমেই যদি অপরাধীদের গ্রেপ্তার করেছিলেন এক রাত্রের মধ্যে, কিন্তু এই ক্রেডিটটাও তিনি শেয়ার করতে পারলেন না, কারণ সন্দীপ ঘোষকে তিনি আরেকটা কলেজে অ্যাজ প্রিন্সিপাল তাকে ট্রান্সফার করতে গেলেন। এইভাবে যে অপরাধীদের আড়াল করার, সেই নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রশ্ন উঠেছে। আমরা অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, একদম সোজা সাপটা প্রশ্ন, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্যের পুলিশ ধর্ষকের পক্ষে না বিপক্ষে?
দেখুন, এখানে আপনারা রাজ্যের প্রশাসনের ব্যর্থতা, তথাকথিত ব্যর্থতা দেখাতে গিয়ে উল্টো দিকে বদলাপুরে যে ঘটনা ঘটেছে সেইটাকে দাঁড় করিয়ে কি দারুণ ব্যাপার। বদলাপুরের ঘটনাটা খুব দারুণ ব্যাপার কি নিদারুণ ব্যাপার সেই বিষয়টা কিন্তু এই ক্ষেত্রে আসে না, কারণ আমরা যখন বাংলায় দাঁড়িয়ে রয়েছি, বাংলায় এত বড় ঘটনা ঘটে গিয়েছে, তখন মহারাষ্ট্রে ঘুরতে আমরা যাব না। আপনি যদি যেতে চান তাহলে 7টা বেজে যখন 56 মিনিট হয়ে যাবে এই শোয়ের পরে আপনি অন্য কোথাও গিয়ে যেতে পারেন। এখন এই যুক্তিতে আসুন। আপনাদের প্রতিবেদনে বদলাপুরটা দেখাতে পারবেন, কিন্তু সেটা আমি কিছু বলতে পারবো না। অবশ্যই বলতে পারবেন, তাহলে অনেক ঘুরতে গেছিলেন সেই প্রশ্নটা থাকে। এই অভয়ার বিষয়টা আগে বলুন, পরে আপনি বলবেন। প্রতিবেদনে তো অভয়ার বিষয়ের সঙ্গেই বদলাপুরটা দেখিয়েছেন কি দেখাননি? তাহলে যে প্রতিবেদনটি বানিয়েছে তাকে বলতে পারতেন কেন ভাই ঘুরতে যাচ্ছ তুমি বল বাংলাতেই থাকো, তাকে তো বলেননি। আচ্ছা, আপনারা প্রতিবেদনে বদলাপুর দেখাবেন, সেখানে যোগীরাজ্য দেখাবেন, কিন্তু সেটা আমি কিছু বলতে পারবো না। আমরা গোটা দিনের একটা তথ্য তুলে ধরি দাদা, কিন্তু আপনি যখন স্পেসিফিক বদলাপুরের ঘটনা নিয়ে দেখতে চাইছেন যে অভয়ার জন্য আজকের কি লিড রয়েছে, আমি হাত করে চাইবো সেখানে আমরা বাংলার মানুষকে বাংলার কথাই শোনাবো, মহারাষ্ট্রের গল্প শোনাবো না, ভারত ভ্রমণে যাব না। তার জন্য আমাদের 11টার সময় বুলেটিন হয়, দেখে নেবেন। আমি হাত জোড় করে চ্যানেলের কাছে অনুরোধ করব, বক্তা যখন বলতে চায় বলতে দিন। আমি অনুরোধ করবো, হাত জোড় করে অনুরোধ করছি হাত জোড় করে, যে বক্তার বক্তব্যকে আপনারা ইন্টারাপ্ট করলে মানুষ তো দেখছেন, আসল জাজ আপনাদের মানুষ। উনি বলুন, বদলাপুর বলুন। একটা বিতর্কে আপনারা শুরু করছেন যে প্রতিবেদন দিয়ে, আমি সেই প্রতিবেদনে আমি অন্য কোনো ঘটনা দিয়ে যাই। আপনি পশ্চিমবঙ্গে দয়া করে আসবেন একবার মহারাষ্ট্র থেকে, সেই বদলাপুরের হিউয়েন সঙ্গে বানানো বলুন তো, সেই বদলাপুরের ঘটনায় যে প্রতিবাদী মানুষরা নেমেছিলেন, সেইখানে তাদের 5-6 জনের বেশি লোককে তারা গ্রেফতার করেছিল মহারাষ্ট্র সরকার, এটা আমরা জানি। আবার সেই বদলাপুরে যিনি অভিযুক্ত তাকে এখানে পুলিশ গুলি করে মেরেছে, এখানে কোনো ট্রায়াল হয়নি, এখানে কোনো তদন্ত হয়নি। সেইটাকে আপনারা দারুণ ব্যাপার বলে দেখাচ্ছেন। কোথায় আমরা দারুণ ব্যাপার বলে দেখালাম? কিভাবে দেখিয়েছেন দিদি, দেখেছে সবাই, খবরটাকে খবর হিসেবে দেখে, ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবে দেখে। কেউ কালাও নয়, যারা টিভিটা দেখছে তারা দেখেছে, তারা শুনেছে যে কি ভালো ব্যাপার বলেই আপনারা দেখিয়েছেন। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের যে ঘটনাগুলি দেখালেন, পার্ক স্ট্রিটের কথা, সজলদার কথা উঠে আসলো, যারা অভিযুক্ত তারা জেল খাটছে। এখন একজন অভিযুক্ত অধরা আছে, না আর অধরা নেই, না একজন এখনো বিদেশে। দ্বিতীয়ত, হাসখালির ঘটনায় যারা যারা প্রথমে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীকালে সিবিআই তাদের সূত্র ধরে বাকিদের গ্রেপ্তার করে, সেই ট্রায়াল এখন শুরু হয়নি, চলছে, তদন্ত চলছে। আজকের যে অভয়ার ঘটনা নিয়ে আমরা কথা বলছি, প্রথম 4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল, অভিযোগ 5 দিন, ঠিক আছে, তদন্তের তারা নাকি অনেক গাফিলতি করেছে, তথ্য প্রমাণ লোপাটের প্রচুর চেষ্টা করেছে। আমি সবটাই তর্কের ক্ষেত্রে সত্যি বলেই মেনে নিলাম। আজ তো 1.5 মাসের কাছাকাছি হতে চলে সিবিআইয়ের হাতে রয়েছে। আপনারা কি চাইছেন, বদলাপুরের মতো সিবিআইও যারা অভিযুক্ত তাদেরকে গুলি করে মেরে দিক, নাকি নিরপেক্ষভাবে ঠিক করে তদন্ত করে, যদি কলকাতা পুলিশেরও কেউ, রাজ্য সরকারের কেউ, প্রশাসনের কেউ যদি জড়িত থাকে তথ্য প্রমাণ লোপাটে, তাদের নামেও চার্জশিট জমা করে তাদেরকে কোর্টের মাধ্যমে শাস্তি দিক? আপনারা কোনটা চাইছেন? আপনার কাছে একটাই বিষয় খুঁজবো, আপনার কাছে প্রশ্নটা তো করতে, আরে প্রশ্নটা তো শুনুন, আমি আপনাকে সেটাই জিজ্ঞাসা করছি। আপনার কি মনে হয় যেভাবে এনকাউন্টার করে মারার কথা আপনি বলছেন সেটা করা উচিত, নাকি ট্রায়াল হওয়া উচিত? আপনার কোনটা মনে হয়? মানে এই প্রশ্নটা এতটাই অবান্তর যেটা উত্তরও দিতে হবে এটা আমি ভাবতে পারছি না। আপনি একটু দয়া করে ভেবে নিন। জিনিসটাকেই পরিষ্কার ভাষায় বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। সেইটা যে কোনো সভ্য দেশে প্রশ্নটা কেউ করতে পারে যে আপনি এনকাউন্টারের পক্ষে, এই মানে এটা কতটা লজ্জার, এটা বলে বোঝাতে হচ্ছে। এবার বলি, এবার একটু বলতে দিন, অনেক বলেছেন, এক লাইন সজলবাবু আসবো আপনার কাছে। ভাইপো যেদিন যেমন সুলতানে তেমন সুরে বাজে, যেদিন যেমন সুরে থাকে সেদিন এরাই সেদিন এনকাউন্টারকে সমর্থন করেছিলেন এই টেবিলে বসে। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। আপনি যে সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন, আমি কুর্নিশ জানাই আপনাদের মতো অফিসারকে। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর, 6 বছর, 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে?
অনির্বাণ অবস্থান বদলাবেন? একদমই নয়, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো বাইকটা চালান, একদম পুরোটা চালান। আমি বলছি সাহস থাকলে পুরোটা চালান, সাহস থাকলে পুরোটা চালান। তিনি প্রথম কথা আইন সভায় আইন পাস করার কথা বলেছেন, দ্বিতীয়ত ট্রায়াল শেষে 7 দিনের মধ্যে পুরোটাই এখানে শুনিয়েছে না, পুরোটা পুরোটা এটা শুনতে পাবো। আমি বলছি আমি বলছি লেফট সাইড প্রবলেম, আমি আপনাকে বলছি অল্প সময়। উনি ঠিকই বলছেন, অনির্বাণ ঠিকই বলছেন যে উনি বলেছেন আইন সভায় আইন করে 7 দিনের মধ্যে ট্রায়াল করে গুলি করবে। এটা শরীয়ত আইনে হতে পারে। উনি যেটা চাইছেন সেটা হচ্ছে আসলে এই এনকাউন্টারকে প্রাতিষ্ঠানিক রূপ, সংসদীয় রূপ দিতে। আপনি কি সেটা এক্সপেক্ট করেন? আমি জানতে চাই আপনি আপনি সেটা অ্যাকসেপ্ট করেন? আপনি সেটা অ্যাকসেপ্ট করেন? উনি বললেন মাথায় গুলি করতাম। এক মিনিট ভাই, এক মিনিট। আমি বলছি মাথায় গুলি করতে। আমি বলছি আপনি বলুন আরজি করের ভাঙচুরের ঘটনার পরে মুখ্যমন্ত্রী বললেন আমি পুলিশ ধৈর্য দেখিয়েছে, তার জন্য পুলিশকে ধন্যবাদ। হসপিটাল ভেঙে তছনছ করে দিল আর পুলিশ ধৈর্য দেখিয়ে গেল। লজ্জা করে কি করে? লজ্জাটাকে বাড়িতে রেখে আপনারা আসেন এখানে? লজ্জাটাকে বাড়িতে রেখে তারপর আপনারা লজ্জাটাকে বাড়িতে রেখে তারপর আপনারা বাড়ি থেকে বেরোন। আমি জানতে চাই। কেউ শুনতে পাচ্ছে না? 2 মাস আগে। হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে। আমরা একটা কথাই বলতে চাইছি যে এই যে বলা হলো দুটো প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা শুনলাম। একটা দিকে একেবারে এখানে ট্রিগার দেখিয়ে বললেন যে এখানে গুলি করা উচিত, আর একটাই বললেন এনকাউন্টার করে ধর্ষককে খুন করে দেওয়া উচিত। অরিন্দম আচার্যের কাছে আসবো, প্রাক্তন পুলিশ কর্তা, আপনার কি মনে হয় এই যে বদলাপুরের প্রসঙ্গে বলতে গিয়ে এবার নিজে খাবি খাচ্ছেন অনির্বাণ, এই জায়গা থেকে এই যে ধর্ষকের পক্ষে না বিপক্ষে, কি আড়াল করার জন্য ধর্ষকের পক্ষে যেতে হচ্ছে, এই প্রসঙ্গ কি আজকের দিনে প্রাসঙ্গিক নয়? খুব মজার কথা কি জানেন তো, যে বদলাপুরের যে ধর্ষক তার এনকাউন্টারের মৃত্যুর জন্য যে মেয়েটির আজকে এই ঘটনা হয়েছে তার মা আজকে কিন্তু পুলিশকে আজকে থ্যাঙ্কস জানাচ্ছে। আর আজকে আমাদের এই অভয়ার কাণ্ডে যে যার সন্তান মারা গেল সে আজকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, তার স্টেটমেন্টে নাকি কোনো দাম নেই। আর সুপ্রিম কোর্ট যে আজকে যেটা ভার্ডিক্ট দিল, ডাইরেকশন দিল সিবিআইকে যে তোমরা তাড়াতাড়ি করে তার সমস্ত বক্তব্যগুলো ইনিশিয়েটিভ নিয়ে তার রেকর্ড করো বা অমুক করো। এখন আজ পর্যন্ত কোনোদিন শুনিনি অনির্বাণবাবু যে কথাটা বললেন সিবিআই কাউকে গুলি করে মেরেছে। এবার আপনাকে বলে একটু, আপনি এনকাউন্টার নিয়ে যে কথাটা বলছেন, এনকাউন্টার শব্দের অর্থটা হচ্ছে গিয়ে মুখোমুখি সংঘর্ষ, যুদ্ধের উপর। প্রেমে এবং রণে নাকি কোনো অপরাধ নেই। আমরা তো পুলিশে চাকরি করেছি, আমাকে বোম মারবে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এটা হয় না কোনো দিনও। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি বলে থাকেন আপনি ভুলে গেছেন বোধহয়। কি ভুলে গেছেন? 10/6/2021 নিউ টাউন ভুল্লার গ্যাংকে 2জনকে গুলি করে মেরেছিল। কে মেরেছিল? STF। আচ্ছা ছেড়ে দিলাম, আপনি আমাকে উত্তর বলুন। 21/9/2018 উত্তর দিনাজপুরের স্টুডেন্ট 2জনকে গুলি করে মেরেছিল পুলিশ। আপনি কি এগুলো ভুলে গেছেন? দ্যাট ইজ এনকাউন্টারই হোক বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স। আপনাকে একটু বলে রাখি যে নতুন যে আইনটা হয়েছে আন্ডার সেকশন 34, আপনি দেখে নিন 37, 34 and 40 কি লিখেছে? অ্যাট এনি অ্যাকশন টেকিং ইন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স it is not considered an offense. This section provides legal protection to individuals who act in self-defense or in the defense of others. কেন বলছি আপনাকে কথা? আপনার বোধহয় কোনো অভিজ্ঞতা নেই যে বামফ্রন্ট আমলে যারা এনকাউন্টার করেছিল কতজনে অ্যারেস্ট হয়ে জেলে ঢুকেছিল। আপনি বোধহয় জানেন যে এটা যদি ভুল হয় তাহলে তার জন্য আইন আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। অতএব আপনি যে কথাটা বলছেন নিশ্চয়ই তার আইন আছে। যদি অন্যায়ভাবে কাউকে গুলি করে মেরে দেয়, আপনি যে কথাটা বলেছেন ঠিক, কাউকে গুলি করে মারতে পারে না। কিন্তু এনকাউন্টার যদি হয় টু সেভ মাই লাইফ, আই হ্যাভ গট ফুল রাইট, আমাকে রাষ্ট্র সেই অধিকার দিয়েছে। আপনি কি বলছেন? যদি আজকে ভুল, যে আজকে যে ঘটনাটা দেখাচ্ছে যদি সত্য হয়, যদি এনকাউন্টার যদি ভুল হয়, তাহলে তো আজকে লিবার্টি রয়েছে, জনস্বার্থ মামলা রয়েছে, হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। যে পুলিশ অফিসাররা অন্যায় করেছে তার এগেনস্ট অ্যাকশন হবে, ইভেন লাইফ কনভিক্ট পর্যন্ত হয়ে যায়। অতএব এই কথা বাজনা বাজালে চলবে না। আপনি আইনটায় আসুন। আমার স্টেটে যখন নাকি পুলিশ গুলি করে মারছে তখন আপনি অন্য গল্প বলছেন, আর অন্য স্টেটে বলছেন যে এক্সট্রা জুডিশিয়াল নট
অপরাধ নয়, এটা 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 অন্যায়। অতএব সব ক্ষেত্রে আইনটা ইন্ডিয়ান পেনাল কোড ভেঙেছে আজকে বিএসএস করেছে। আপনি একটু আইনটা দয়া করে দেখুন, অ্যাজ বিকজ ইউ আর দ্য অ্যাডভোকেট। আমি এক লাইন বলবো, এক লাইন আমার বলতে দিতে হবে। এক লাইন সায়নদীপের কাছে আসবো, সায়নদীপের কাছে আসবো। এক সেকেন্ড সায়নদীপ আসছি। ভুল বললেন, এক লাইন অনুরোধ অরিন্দম দা এটা ভুল বললেন যে পুলিশ যখন মবের ওপর গুলি চালায় তখনও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হয়। 21শে জুলাই যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৃণমূল জামানায়, তৃণমূল তো তখন সরকারে ছিল না, তাই তখন পারিনি। তৃণমূল জামানায় ক্ষমতায় আসার পর তাকে মন্ত্রী করেছিল, তাকে জেল কাটায়নি। আমরা একবার সায়নদীপের কাছে আসবো। সায়নদীপ, এই যে এত দুর্নীতির কথা উঠছে আর সেটা ঢাকার এত মরিয়া চেষ্টা, এক বছর ধরে একটা পরিকল্পনা চলেছে, যে কারণে আমরা বারবার বলছি প্রাতিষ্ঠানিক খুন। আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই সেটা দেখাবো স্ক্রিনে, কিন্তু তার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে দুর্নীতি, আর সেখানে বলা হচ্ছে ধর্ষকের জন্য তারা বিচার চাইছেন, প্রশাসন বলছে, এদিকে কপিল সিব্বলকে দাঁড় করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টে, তার মতো আইনজীবীকে, তার থেকে আবার ডেট পিছিয়ে 27 থেকে 30 করা হচ্ছে। এই যে এগুলোকে কি বলবেন? এগুলোকে কি সাদা চোখে আমরা আড়াল বলবো না? প্রথম কথা হলো যে অরিন্দমবাবু একটা বামফ্রন্ট সরকারের আমলের এনকাউন্টারের কথা বলেছেন, আমার ঠিক জানা নেই এবং কোথায় কি এনকাউন্টার হয়েছিল, 21শে জুলাইটাকে উনি উল্লেখ করেছেন কিনা আমি বলতে পারবো না। দ্বিতীয় কথা হলো যে আপনারা বদলাপুর দেখিয়েছেন, সেটা আসবে, বদলাপুরের এনকাউন্টার হতে পারে, বা একজন সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি রাজ্যের পুলিশকে বলছেন গুলি করুন বা একে বিচারের আগেই এনকাউন্টারে খুন করে দিন। আমি মনে করি এনকাউন্টারটা কোনো সলিউশন নয়, সলিউশন হতে পারে না। বিলকিস বানো ধর্ষণের ক্ষেত্রে এনকাউন্টার হয়নি, কিন্তু সম্বর্ধনা পেয়েছে। মণিপুরেও একাধিক, আসামে এরকম একাধিক উদাহরণ দিতে পারা যায়। আমি সেগুলো দেবো না, আমি দিতে যাব না। সে কারণ হলো যে আইন এবং সংবিধান আছে, তার মেনেই যাদের যা শাস্তি প্রাপ্য সেটাই দিতে হবে। কিন্তু এই যে স্টেট বা পুলিশ তারা এনকাউন্টার করেছে, আর পশ্চিমবাংলায় অভয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে আমি মনে করি এটা একটা স্টেট স্পন্সর্ড রেপ এবং মার্ডার। সেই কারণে যে এই যে এখানেও যে যিনি বা অপরাধী তাদেরকে আড়াল করার জন্য একজনকে স্কেপগোট বানিয়ে তাকে এনকাউন্টার করে মেরে দিয়ে আসল যারা মাথা, আসল যারা অপরাধী, যারা তথ্য প্রমাণ লুটপাটের সঙ্গে যুক্ত, তাদেরকে আড়াল করার কোনো পরিকল্পনা হচ্ছে কিনা আমি তাই বলতে পারবো না। এই যে আপনি বলছেন না সায়নদীপ পরিকল্পনার কথা, আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, প্রত্যেক দর্শককে এবং সমস্ত আমাদের যারা প্যানেলিস্ট রয়েছেন, অনির্বাণ আপনিও দেখবেন প্লিজ, 1 বছর আগে থেকে একটা পরিকল্পনা করা হয়েছে। এখন যে লিডগুলো পাওয়া যাচ্ছে, ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ তিনি তার মোবাইল থেকে কিছু মেসেজ ডিলিট করে দিয়েছেন, কিছু ছবি ডিলিট করে দিয়েছেন, এবং সেগুলো যখন পুনরুদ্ধার করা হয়েছে তখন দেখা যাচ্ছে তার একটা কথা, মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে, মেয়েটা খুব বাড়াবাড়ি করছে। এই মেয়েটা, আমি একটু শেষ করে নিই, এই পার্টটা একটু শেষ করে নিই, দর্শকদের জানাতে হবে, মেয়েটি খুব বাড়াবাড়ি করছে। এবং সেই সঙ্গে একটা বিষয় জানাতে হবে, এই মেয়েটির মাও পর্যন্ত বলেছিলেন তিনি সততার বলি হয়েছেন, বারবার এই কথাটা বলছি, তিনি সততার বলি হয়েছেন। কেন? তিনি বেশ কিছু ক্ষেত্রে জেনে ফেলেছিলেন যে ওষুধপত্র এদিক ওদিক হচ্ছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, নানা রকমের দুর্নীতি হাসপাতালে হচ্ছে, আরজিকরের ভেতরে হচ্ছে, এবং সেই জায়গা থেকে তাকে শাস্তি দেওয়ার জন্য একটা চেষ্টা চলছিল। কিন্তু এখানেই প্রশ্ন, কাদের নিজের দলে নিয়েছিলেন সন্দীপ ঘোষ, তৎকালীন অধ্যক্ষ আরজিকর, তিনি কাদের নিয়েছিলেন? এবং অভয়ের মা, যে কথা বারবার বলছি, অভয়ের মা, তার বাবা এই নিয়ে বারবার বলেছেন যে সন্দীপ ঘোষ সম্পর্কে আগেও আমরা অনেক অভিযোগ করেছি, শুধু আমরা নয়, বহু মানুষ বহুবার অনেক অভিযোগ করেছে, তখন যদি মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন তাহলে আজকে আমার কোলখালি হতো না, বলেছেন অভয়ের মা। সেই সঙ্গে অভয়ের মা এটাও বলেছেন যে অভয়াকে সৎ থাকার জন্য সততার বলি হতে হলো। শুনুন কি বলেছেন অভয়ের মা। আমরা পুরো টেস্ট ডিপার্টমেন্টের তদন্ত জানিয়েছি, পুরো টেস্ট ডিপার্টমেন্টকে আমরা সন্দেহের মধ্যে রেখেছি। আরো আছে, আমাদের মনে হচ্ছে ভিতরের লোক জড়িত আছে। সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? আমার মেয়ে চাপে ছিল, প্রেসারে ছিল। চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না, ওর পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না। কেন পারতো না? উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিকমতো। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না, আমরা সঠিক তদন্ত চাই আর দোষীর শাস্তি চাই, চরম শাস্তি, ফাঁসি চাই, একদম ফাঁসি চাই। এটা অ্যাসিস্ট্যান্ট সুপার, ওদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সুপার যে সে বলেছে আপনার মেয়ে সুইসাইড করেছে।
যে মানুষটা নেই সেই মানুষটা কি কি বলেছেন তার বাবা মা বলছেন। আমি সায়নদীপের কাছে আরো একবার আসবো। তিনি বলতেন যে আমার এখানে আসতে আর ভালো লাগে না, আরজি করে যেতে ভালো লাগে না। একজন ডক্টর যিনি 36 ঘন্টা টানা ডিউটি করছেন, যার ব্যাগ থেকে পাওয়া যাচ্ছে পেশেন্টের রিপোর্ট, তিনি কতটা কমিটেড সেই নিয়ে প্রশ্ন ওঠে না। তিনি পর্যন্ত বলছেন আরজি করে যেতে ভালো লাগে না। বুঝতে পারছেন সিস্টেমটা কোন জায়গায় গেছে? আমি বলছি আরজি করের ঘটনায় এই সন্দীপ ঘোষের হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট শুধু নয়, আমি বলছি সিবিআই যদি ঠিক মতন কেঁচো খুঁড়তে পারে তাহলে আরও কেউটা বেরোবে, এবং সেই কেউটা কোথাও কোথাও কালীঘাটে লুকিয়ে রয়েছে কিনা সেটাও আমরা ঠিক বলতে পারবো না। কিন্তু আমি যে কারণে স্টেট স্পন্সর্ড মানে রেপ অ্যান্ড মার্ডার বললাম, তার কারণ হলো একটা সরকার এবং তার পুলিশকে ব্যবহার করে এরকম একটা তথ্য প্রমাণ লোপাটের জন্য এত উদ্যোগী হতে পারে। ক্রাইম স্পট চেঞ্জ, ক্রাইম সিন চেঞ্জ, যেখানে এরকম নৃশংস খুন হলো সেখানে কার্যত জনসমাবেশ হলো। এবং আপনি ভাবুন এই যে থ্রেড সিন্ডিকেটের মাথা অভিক দে, তাকে কলকাতা পুলিশ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে চালাবার চেষ্টা করছে। কলকাতার পুলিশ কমিশনার সে নিজেই গোটা ঘটনার সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে। এ কোনো ভূভারতে এই ধরনের ঘটনা যে একটা প্রশাসন এইভাবে দাঁড়িয়ে গোটা একটা নৃশংস হত্যা খুনের অপরাধকে আড়াল করার জন্য নিজেরা সমস্ত শক্তি নিয়ে নেমে পড়ছে। এবং আমি জানি না যে এই শুধু সন্দীপ ঘোষ, শুধু অভিক দে, শুধু বিরূপাক্ষ বিশ্বাস, শুধু থ্রেড সিন্ডিকেট, এই যে দেহ যেভাবে পুড়িয়ে দেওয়া হলো তড়িঘড়ি করে, আমি বলছি একজন বিধায়ক এবং পুলিশের গাড়িতে দুজন তৃণমূলের পানিহাটির কাউন্সিলর বসে বাবা মাকে দিয়ে, পানিহাটির কাকুকে দিয়ে বাবা মাকে টালা থানায় আটকে রেখে এইভাবে দেহ পুড়িয়ে দেওয়া হলো। এ ভাবা যায় একটা দেশে একটা প্রশাসন। এবং তিনি বলছেন আমি যখন বাড়ি ফিরছি তখন দেখছি 300-400 পুলিশ আমার বাড়ির বাইরে ব্যারিকেড করে রেখেছে। আমার বাবা বলছে 21টা পুলিশের কনভয় নিয়ে সেই দেহ নিয়ে গেছে। আমি একটা কথা বলে শেষ করে দেব। আপনারা বলছেন পার্ক স্ট্রিটের সাজানো ঘটনা বা এই ধর্ষণের ঘটনাগুলোকে আড়াল করতে প্রশাসন, মুখ্যমন্ত্রীর মন্তব্য, এই একইভাবে দেহ হাইজ্যাক করা বা লোপাট করবার ক্ষেত্রে মধ্যম গ্রামে একজন গরিব ট্যাক্সি চালকের মেয়ের ক্ষেত্রে এই প্রশাসন একই জিনিস করেছে। এটা তাই হয়েছে, হাসখালিতেও তো তাই হয়েছে। আমরা দেখেছিলাম হাসখালি থেকে তার মা বলেছিলেন যে জীবন্ত অবস্থায় মেয়েটাকে পুড়িয়ে দিয়েছে, তখন তো তার প্রাণ ছিল। একবার অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, আপনি বদলাপুরের কথা বলতে খুব আগ্রহী ছিলেন, আরেকবার আসি আপনার কাছে। প্রতিবেদন আপনারা দেখিয়েছেন, আমার গাড়ি চালিয়ে কোনো লাভ নেই। আমি সেটা নিয়ে আরো একবার আপনার কাছ থেকে ভাবি খেতে শুরু করছেন বদলাপুরের কথা। আচ্ছা আচ্ছা, না না, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বদলাপুরের কথা নিয়ে আপনি যখন বলছেন যে ট্রায়াল হওয়ার দরকার ছিল, সেক্ষেত্রে আপনার কি মনে হয়? হ্যাঁ নিশ্চয়ই আপনি সেটা বলবেন। এবং সেই জায়গা থেকে কি মনে হয় যে কপিল সিব্বলের মতো কোনো আইনজীবীকে মহারাষ্ট্র সরকারের দাঁড় করানো উচিত ছিল ধর্ষকদের পক্ষে? আচ্ছা, আপনি যদি সুপ্রিম কোর্টের যে সুমোটো মামলা SWMR-2 এটার উল্লেখ করে থাকেন, তাহলে আপনারা জানা দরকার সুপ্রিম কোর্টের কোনো ট্রায়াল চলছে না। এই ডিফেন্সের প্রসঙ্গটা, কাউকে বাঁচানো ইত্যাদি, এটা ট্রায়ালের ক্ষেত্রে হয়। সুপ্রিম কোর্ট প্রত্যেকটি পক্ষ যারা রয়েছেন, যখনই আপনাকে ডেটা দিতে বা তথ্য দিতে যাচ্ছেন, ভাবড়ে যাচ্ছেন কেন? আইনজীবী তো ছিলেন, ভাবড়ে যাচ্ছেন কেন? আরে ভাবড়ে যাচ্ছেন কেন? শুনে নিন না। আমি জানতে চাইছি, হ্যাঁ সেটা জানাচ্ছি তো, এটাই তো জানাচ্ছি। আপনি সোজা সুপ্রিম কোর্টে চলে গেলে আপনি সুপ্রিম কোর্টের কথা তুললেন, আপনি সুপ্রিম কোর্টের কথা তুললেন, আমি যখন এরকম একটা সেনসিটিভ ইস্যুর ঘটনায় কেন সরকার বারবার শুনানিটা পিছিয়ে দিতে চায়? লাস্ট যে তার অসুস্থতার কারণে এরকম একটা সেনসিটিভ ইস্যু। এবার কপিল সিব্বলের যে প্রসঙ্গ তুলছেন, সুপ্রিম কোর্ট সুমোটো মামলা শুরু করেছে। প্রত্যেক পক্ষকে বলেছে তাদের বক্তব্য জানাতে হলফনামা দিয়ে তার উপর শুনানি হবে। সেখানে কোনো প্রসিকিউশনও নেই, সেখানে কোনো ডিফেন্সও নেই। তার ফলে আপনারা যেটা বলছেন, না দাঁড়ান, গোলপোস্ট পাল্টাবেন না। আপনি কপিল সিব্বলের কথা বললেন, উত্তরটা শুনেন। সুপ্রিম কোর্টে রাজ্য যাকে দাঁড় করিয়েছে সেটা কাউকে বাঁচাতেও নয়, কাউকে আটকাতেও নয়, কাউকে মারতেও নয়, কিছুই করতে নয়। রাজ্যের বক্তব্য আইনজীবীর মাধ্যমে জানাতে হবে, এটা নিয়ম। সেটা সুপ্রিম কোর্টে জানানো হচ্ছে। আইনজীবী লাগে ধর্ষক যদি পালিয়ে যায়, ধর্ষক যদি পালিয়ে যায় কি করবে? আরে ধর্ষক যদি পালিয়ে যায় কি করবে? আপনাদের লাইভ স্ট্রিমিং এ আপত্তি আছে, তাহলে কি ফেসবুক লাইভ করবে? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা প্রশ্ন করি, আপনিও উত্তর দেবেন। যদি ধর্ষক পালিয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়, তাহলে পুলিশের কি করণীয়? ফেসবুক লাইভ করবে? তাই তো করেছে, করেছে তো। আর যদি
অস্ত্র ছিনিয়ে নেয়, অস্ত্র ছিনিয়ে নিয়ে পাল্টা যদি দেয়। অরিন্দম বাবু যে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জ্ঞান দিচ্ছিলেন, শুনুন না, রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জ্ঞান দিচ্ছিলেন অরিন্দম বাবু, যা যা বলছিলেন উত্তরপ্রদেশের বিজেপি সরকার সুপ্রিম কোর্টে এই কথাগুলিই বলেছে, এই কথাগুলি বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে এইসব ফালতু কথা শোনাতে আসবেন না, আর্টিকেল 21 ভায়োলেট হচ্ছে এমন কোন ঘটনায় আমাদের জ্ঞান দিতে আসবেন না বলে থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়েছে। তার ফলে যারা এত কথা বলছেন তারা ভালো যে বলতে দাও ভাই, একটু বলতে দাও। সরকারের নীতিটা হচ্ছে এই রাজ্যে একদিকে হচ্ছে অপরাজিতা বিল, যে অপরাজিতা বিলে 7 দিনের মধ্যে ট্রায়াল করে ফাঁসি, ভাইপো বলছে 7 দিনের মধ্যে, আর পিসি শুক্রবার দাঁড়িয়ে বলছে রবিবারের মধ্যে ফাঁসি চাই। এটা হচ্ছে একদিকে অপরাজিতা বিল, আরেকদিকে হচ্ছে সুপ্রিম কোর্টে 21টা উকিল। এটা হচ্ছে সরকারের নীতি। দেখুন, উকিল তো দিতে হবে, সরকারের ডিফেন্স করার জন্য কিছু বলতে হবে, আমি মানলাম। আমি বলি কল্যাণ ব্যানার্জি ছিল, কিছু না থাকলে অনির্বাণ ব্যানার্জি ছিল, এরা তো ছিল। আমি বলি সরকার তার শুধু তো তার কথা জানাবে। এখানে এক মিনিট বলে ভাই, আমি তোমার কিছু বলি, আমি বলছি আচ্ছা আমি যেটা বলি এই তো আরে কোর্টের কথা হচ্ছে, এটা তো ফ্রাস্ট্রেশন বেরিয়ে পড়ছে। আচ্ছা তোমার ভেতরের ফ্রাস্ট্রেশন বের হচ্ছে ভাই, আমার কোনো দেখো কথা বলি, আমাদের শোটা শেষ হয়ে যাবে, আমি বলি তাকে ভাই 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 এই তো মুশকিল। বৈধ অবৈধর একটা পার্থক্য থাকে। দেখো তুমি দলের কিছুতেই নয়, কারণ দল অফিসিয়াল সার্কুলার দিয়েছে যেখানে আমাদের কেউ যাবে না। তুমি তো অবৈধ, আমি জানি তুমি অবৈধ, আমি জানি, তুমি দল বিরোধী অবৈধ। আমার যেটা বলার বক্তব্য, সরকার দিক না, আমি অবৈধ, আরে ওদের দল, আরে আপনার টিভিতে দেখিয়েছে যে এই চ্যানেলে যাবে না, তৃণমূলের যারা বলতে অবৈধ নয়। আমার বক্তব্য হচ্ছে আপনাকেও একটানা বলেছে, আপনি ঘাবড়ে গেছেন, ভেবাচাকা খাচ্ছেন, তখন ব্যক্তিগত ছিল। আমি আপনাকে বলি যে আমার প্রশ্ন সেটা নয়, উকিল তো দিতে হবে। কল্যাণ ব্যানার্জি তো ছিলেন, আচ্ছা ঠিক আছে, অনির্বাণ ব্যানার্জির নাম আমি বাদ দিলাম, মমতা ব্যানার্জি নিজে ছিলেন। সরকারের টাকাটা তো আমাদের টাকা। বারে বারে বিভিন্ন ক্ষেত্রে এই যে সুপ্রিম কোর্টে কখনো মনু সিংভি, কখনো কপিল সিবাল, এই যে টপ উকিল তার করিয়েছে, রাজ্যের টাকাটা ধ্বংস করা হচ্ছে। সরকারের তো কোনো ধরার ছিল না দেওয়ার জন্য, এটাই বলা, বরঞ্চ ডাক্তারদের আন্দোলনকেও আক্রমণ করে এই কপিল সিবাল সুপ্রিম কোর্টে সওয়াল করেছে। সেই কথাটা বলুন, ডাক্তারদের আন্দোলন অবৈধ, ডাক্তাররা কাজে ফিরতে চাইছেন না, আন্দোলনটাকে তোমরা আক্রমণ করেছো। সাধারণ মানুষ যে 14 তারিখ রাস্তা দখল করেছে, বলেছে পুলিশকে এই জায়গা থেকে আমাদের এই যে এতগুলো প্রশ্ন উঠে আসছে, তার মধ্যে থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, সেদিকে নজর রাখো। এই মুহূর্তে উঠে আসছে দুই মহিলা পিজিটিকে তলব সিজিওতে, দুই মহিলা পিজিটিকে তলব সিজিওতে। এই দুই মহিলা পিজিটি তারা ঘটনার দিন, অপরাধ যেদিনকে হয়েছে অর্থাৎ 9ই আগস্ট, তারা উপস্থিত ছিলেন আরজি করে। তারা অভয়াকাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিলেন দুই মহিলা পিজিটি, তাদেরকে তলব করা হয়। আজ তারা আরজি করের এমএসভিপির সঙ্গে তার গাড়িতে করেই আসেন এবং পিজিটিদের কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যখন এমএসভিপিকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন এটা তদন্তের স্বার্থে তিনি বলতে পারবেন না। এই জায়গা থেকে একবার অরিন্দম আচার্যের কাছে আসবো, এবং যেটা জানা যাচ্ছে যে তিনি জিজ্ঞাসাবাদ তাদেরকে করা হয়েছে, এমএসভিপি আগেই চলে গিয়েছিলেন, জিজ্ঞাসাবাদের পর এই দুই পিজিটি তারা বেরিয়েও গিয়েছেন। আমরা জানি না আগামী দিনে তাদেরকে আবার ডাকা হবে কিনা। এই জায়গা থেকে অরিন্দম আচার্যের কাছে আসবো। অরিন্দম আচার্য, আমরা কিন্তু জানি যে প্রথম থেকেই 4 জন ব্যক্তি, তাদের ট্রেস পাওয়া যাচ্ছিল না, তারা কারা না যারা একসঙ্গে অভয়ের সঙ্গে ডিনার করেছিলেন বলে জানা যায়, এবং তার মধ্যে থেকে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের ডিলিটেড কিছু মেসেজ। এই সমস্ত বিষয়গুলো কি এই এক জায়গায় একটা পুলের মধ্যে এসে জমা হচ্ছে? একটু আলোচনা বলতে বেশ সয়নদীপ খুব ভালো বক্তব্য রাখলেন উনি বাবু, ওনাকে একটু বলে রাখি, বামফ্রন্ট আমলে যেটা আছে আপনি বোধহয় একটা কথাই বললেন যে ওটা হচ্ছে ভিখারি পাশো। প্লাস আমার একজন ইন্সপেক্টর সাহেব ছিলেন ঠাকুরপুকুরে, কি নিদারুণভাবে এনকাউন্টার একটা ফলস করে তার জীবনটাই শেষ হয়ে গেল। একজন এসআই আজকে ওই সুইসাইড ভিখারি পাশে কি এনকাউন্টার হয়েছিল নাকি? একটা ঘটনা তো হয়েছে, এনকাউন্টার। এবার সময়টা নষ্ট করতে আমিও চাই। এবার আমি আপনাকে বলছি, ধর্ষণ করে যদি ধর্ষণ করে যদি বাড়িতে ধর্ষণ করার পরে ওরে ভাই, ধর্ষণ করার পরে যদি বাড়িতে থাকে তাকে ধরে নিয়ে এসে গুলি করা যায় না, এটা গর্হিত অপরাধ। কিন্তু এখানে দেখছি যে তার একজন পুলিশ অফিসারের নাকি রিভলভার আজকে কেড়ে নিচ্ছিল,
তাহলে সেই ক্ষেত্রে তার লাস্ট কথাটা আসছে আপনাকে। এই যে সন্দীপ ঘোষ অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল সিভিক পুলিশ, দেখুন ল্যাপটপ, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, 18টা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ক্লোনিং হচ্ছে। এই ক্লোনিং সিস্টেমটা আপনাকে মনে রাখতে হবে ম্যাডাম। একদম আমি সেই দিন থেকে বলে আসছি যে সিবিআই এর যে তদন্তটা করছে, যে আধুনিক প্রযুক্তি এসছে, ডিজিটাল ডিভাইসের উপর অনেক বেশি ডিজিটাল এভিডেন্সের উপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। ডিলিট করে দিলাম। আপনি শুনে রাখুন যে কোন মিস্টার এন্ড মিসেস এর সাথে যদি ভয়েস কল থাকে, আমাদের ভয়েস কলটা পর্যন্ত বের করে বাবু এবং প্রত্যেককে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই ডিবেটে আসার জন্য। আমাদের ডিবেট এখানেই শেষ করছি, কিন্তু যে প্রশ্নগুলো দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নগুলো আপনার আমার মনে প্রত্যেকদিন প্রতি মুহূর্তে বাজে, তার উত্তর আমরা খুঁজবো। জানি না আগামী দিনে আর কি দেখবো আমরা, আর কাকে কাকে সিজিওতে দেখতে পাবো, বা কাকে বা আমরা গড়াদের ওই পারে দেখতে পাবো। অবশ্যই আমাদের নজর থাকবে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে আসছে একটু বিরতির পর। এখন একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। রিপাবলিক বাংলা জয়া কলিওয়াল স্টুডিও থেকে এতক্ষণ দেখছিলেন সোজাসুজি স্বর্ণালী।